আমি যেটি শুরু করব, যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা অতিক্রম করছি, আমি এখান থেকে শুরু করতে চাই যে এই দিবসে একটা বিশেষ দিক হচ্ছে এই দিবসে আমরা বাংলা ভাষা নিয়েও একটু কথা বলি। এবারের একটা মানে পুরো দিবস বা দিবসকে ঘিরে একটা আলোচনায় আসছে যে এখন যে ভাষায় ব্যবহৃত হচ্ছে ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই শব্দগুলো আহ, প্রচলন নতুন করে আনাটা আবার বা নতুন করে বিশেষ করে ব্যবহার করাটা এটির বিপক্ষে অনেকে বলছেন, এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনিও বলছেন যে এই ইনকিলাব শুনলে রক্তক্ষরণ হয়, এর জন্য মুক্তিযুদ্ধে যাননি। ব্যারিস্টার শাহরিয়ার কবির কি বলবেন এই প্রসঙ্গে? আসলে এই ভাষার ব্যবহার মানে বাংলা ভাষায় অন্য ভাষা নতুন করে বেশি ঢুকছে কিনা, এটিকে খুব মানে আপনারা কিভাবে দেখেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। উনি কিন্তু বলেছেন হার্ট ব্লিডিং হয়, হুম। তো উনি ইংরেজি ইউজ করলেন। উনি যদি সুন্দর মতো আপনার মতো বলতো বোন যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতাম যে উনি আসলে ধারণ করে বলছে। শোনেন, সস্তা পলিটিক্যাল মানে কি বলবো, সস্তা পলিটিক্স করার জায়গা এখানে নাই। জুলাই সনদকে ধারণ করতেছেন না, এখন জুলাই সনদকে ধারণ না করার জন্য আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকলাব ইনসাফ। আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে, তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো, তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকলাবের কথা বলিনি? এবং ওনাদের আর সবচেয়ে বড় একটা জিনিস থাকে, উনি যে এই কথাটা বললেন, এই ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বিএনপির, এই নির্বাচনী ইস্তেহারের দ্বিতীয় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করব, এই মুখবন্ধে। তা আপনি, আপনারা তাহলে তখন বললেন না কেন এই শব্দগুলো এখান থেকে সরান? শোনেন, এই পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21শে ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের টু থার্ডই হচ্ছে আপনি ইংলিশে বলছেন। হয় পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে এই কথা বলছেন? তখন তো এসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি এটা কি বাংলা ভাষা? মানে কি সব ভাষা এর মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই 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 উদ্বোধয় হলো 21 ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। সো এইসব ছাড়ে। জুলাই সনদের সাথে 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সব কিছু করি। আপনি 21শে ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন। বরং জুলাই সনদ 21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা আছে, আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। তা আমার ভাই রক্তে রাঙানো জুলাই তো। আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি এই কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে? কত মায়ের অশ্রুর সাথে জড়িত। তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন। হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো। দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। জি, আর ব্যারিস্টার মিডিয়ায় শাহের কবির স্পষ্ট আপনার বিশ্লেষণ, আপনার মন্তব্য স্পষ্ট। আমি জনাব আবু আলম শহীদ খান আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে এই আলোচনাটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, একটা ভাষা সমৃদ্ধ হয় নানান ভাষা থেকে, সেখানে শব্দ আসে। আমরা ইংরাজি ভাষার কথা জানি, সেখানে অনেক শব্দ, বিদেশি শব্দ আছে। বাংলা ভাষা অনেক বিদেশি শব্দ আছে না? আমরা তো ছোটবেলা দেখেছি চেয়ার টেবিল। এখন চেয়ারে বাংলা কেদারা করতে গেলে তো তখন মুশকিল হয়ে যায়। কেদারা বললে তো বাংলাদেশের কোনো মানুষ সেটা বুঝতে পারবে না। আর যে ইনকলাব যে স্লোগানটা, এটা তো নতুন স্লোগান না। এই স্লোগান তো ভারতবর্ষে 100 বছর আগে এই স্লোগান উঠেছিল, তাই না? তখন ইনকলাব বলা হতো, ব্রিটিশ রাজ থেকে মুক্তি পাওয়ার জন্য এই স্লোগানটা দিয়েছে। এবং বাংলাদেশ যে ভারতের কমিউনিস্ট পার্টি এই স্লোগানটাকে কয়েন করে, এবং তারা অনেক এই স্লোগানটা দিয়েছে। তো আমি ইনকলাব বললো না, জিন্দাবাদ বললো না, অন্য কি বললো, কি স্লোগান দিল, কোন রাজনৈতিক দল কি স্লোগান দিল, এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে সেই রাজনৈতিক দলের শব্দ চয়ন বা তাদের ভাষা থেকে তারা দূরে সরে যাচ্ছে না, এরকমটা মনে করার কোনো কারণ নেই। তবে এটা সত্যি যে 24-এর যে
অভ্যুত্থান, এবং সেই সময়কালে এই স্লোগানগুলো মুহুর্মুহু উচ্চারিত হয়েছে। এবং সেই সময় কিন্তু আমরা এখন ভুলে গেছি যে সেই সময় আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা সেটাও অনেক উড়ানো হয়েছে, অনেকের হাতেই সেই পতাকা ছিল, বহু লোকের হাতেই একটাই পতাকা ছিল, স্বাধীন বাংলাদেশের পতাকা। এবং সেখানে আমাদের যে স্বাধীন বাংলাদেশ করার জন্য যে গান, গণসংগীত এবং আমাদের যে মুক্তিযুদ্ধের গান, সেগুলো কিন্তু অনেকবার বাজানো হয়েছে। হ্যাঁ, এবং অনেকবার বাজানো হয়েছে। তা আমরা এখন যদি পর্যালোচনা করি তাহলে হয়তো এখন দেখি যে স্লোগানগুলো বেশি উচ্চারিত হচ্ছে, গানগুলো বেশি উচ্চারিত হচ্ছে না। সেখানে আপনি একটা তফাৎ খুঁজে বের করার চেষ্টা করতেই পারেন। তা আমি ছিদ্র অন্বেষণ করতে চাই না, আমি সামনের দিকে এগোতে চাই। আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছোটখাটো বিষয়ে রাজনৈতিক বিতর্ক করা যেতে পারে, বাট রাজনৈতিক বিতর্ক যেন রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা যেন এমন জায়গায় না যায় যেখানে আমরা এখন চরিত্র হনন, ট্যাগিং এসব করতে যাব, সেই জায়গাটা যেন আমরা না যাই। জি। আম, রাজনৈতিক বিতর্ক কিছু কিছু জায়গায় নতুন করে আবার উঠছে, এগুলো হয়তো পুরাতন বিতর্ক। এটি একটির কথা আপনাদের মন্তব্য শুনলাম। আর একটি হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছ থেকে আসে যে জামায়াতের আমির প্রথমবারের মতো শহীদ বেদিতে ফুল দিলেন, শ্রদ্ধা জানালেন, এবং তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে জামাত এতদিন ধরে বলেছে যে এটি অনইসলামিক বা এটা একটা বিদাত, সেখান থেকে এখন জামাতের আমির যাচ্ছেন এখানে ফুল দিতে, এই বিষয়টি কেন? তিনি একরকম ব্যাখ্যা তারপরে দিয়েছেন যেটি রাষ্ট্রীয় আচার পালন করতেই তারই যাওয়া বা পুষ্পস্তবক দেয়া। আসলে বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন যে এটি কি আসলে মানে আপনাদের জামাতের আগের অবস্থান, বা যে যদি এই অবস্থান কথা জানতে চাই যে শহীদ বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক, আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শাহরিয়ার কবির। ধন্যবাদ আপনাকে। আপনার এই কোশ্চিন কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চিন, কারণ এখানে দুইটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ, এটা খালি জামাত ইসলামের না, বাংলাদেশে যেহেতু 91% মুসলমান, তাদের একটা মূল্যবোধ। আর একটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। তো দুইটা জিনিস, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় মানে শহীদ বেদিতে যে বা শহীদ মিনারে যে দোয়া করা হলো, সেটা প্রধানমন্ত্রীও করলেন, বিরোধী দলীয় নেতাও করলেন। দ্বিতীয় জিনিসটা, ডক্টর শফিকুর রহমান ওখানে গিয়ে যে ফুলটা দিয়েছেন সেটা কিন্তু বিরোধী দল হিসাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইট ইজ নট অন বিহাফ অফ জামাত ইসলামী। জামাত ইসলামের দল হিসাবে কোনো ফুল দেওয়া হয়নি বোধহয়। সেকেন্ডলি সেখানে তিনি দোয়াও করছেন। থার্ড যে কথা, জামাত ইসলাম দল হিসেবে কি এটা সমর্থন করবে, মানে আপনি দলের একজন আমি সমর্থক আসতে বা দলের পক্ষে কাজ করা হিসেবে? জি। বলতেছি। প্রথম জিনিস হচ্ছে ফুল দেওয়াটা, এই জামাত ইসলাম মানে জামাত ইসলাম তো বললে হবে না, আমি একজন মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি যেমন ইয়াতে ধরেন আমাদের জাতির স্মৃতিসৌধে এরদোগান সাহেব এসে ফুল দেয়নি, দিছে কি সেটা কতখানির জন্য, সেটা ফুল দিয়ে মাথা নত করে তার কাছে কিছু চাইতেন, সেটা হচ্ছে বিদআত। যদি আপনি এই চিন্তা করে কাউকে ফুল দেন যে এ তো সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট থেকে আমি কিছু পাবো, তাহলে দ্যাট ইজ বেদাত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে ফুল দেওয়াটা, যেভাবে ফুল ওনারা দিছেন, আমার কাছে ভাই আমি একটা জিনিস বলি, আমিও ছোটবেলায় দিয়ে আসছি। এরশাদ সাহেব তার 10 বছর কখনো 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনিও জানেন কিনা, এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেয়নি। আজিমপুর গোরস্থানে যে মানে আমির জামাত দোয়াও করে এসছেন, এবারে দোয়াও হয়েছে। সো একটা রাষ্ট্রীয় কালচারের অনুযায়ী যদি উনি দিয়ে থাকেন তাহলে আমি এটা সমর্থন করি, কিন্তু রাষ্ট্রীয় কালচারের বাইরে যে উনি দেননি এর জন্য আমি সাধুবাদ জানাই। দিলে আমি ভাই একজন মুসলমান, আমি এটা সমর্থন করবো না। এটা আমার একদম পার্সোনাল আবার কথা বলতেছি, যে আমি 21 ফেব্রুয়ারিতে যারা দিছে সেটাকে আমরা ধারণ করতে হবে। এবং এই শহীদ মিনারটা কিসের একটা, এটা হচ্ছে বাংলা ভাষার, এটার জন্য কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিলেন তাইলে আবার কেন বললেন যে সমর্থন করবেন না? কারণ আপনি তো বলছেন যে আমি যদি ওখানে গিয়ে কিছু চাই, ফুল দিয়ে সেটার বিনিময়ে কিছু আমি একটা ওটা চাই, ওটা বললাম সেটা তো যে কেউ, হ্যাঁ, তাহলে সেটা তো কেউ করে করতেছে না, নাই, তাহলে সেটা তো কখনোই কারোরই কোনো করে নেই। এটা সমস্যা নাই, নিয়ে তাহলে কেন সমর্থন এটা করবেন নিয়ে না? তর্ক করার কোনো হ্যাঁ। অবকাশ নেই। এবং এই জন্যই হুম। আমি বললাম যে আপনি বললেন না যে চেঞ্জ করা, শিফট করা না, এই এটা এক্সপ্লেন করে উনি দিছেন, সেই কারণে আমি এটাকে সমর্থন করি। কিন্তু এটাকে যদি অন্যভাবে যদি দেখার সুযোগ করা হয় তাহলে সেটাকে আমি সমর্থন করবো না। আর তাহলে জামাতে ইসলাম মানে এটা জামাতে ইসলামের পক্ষে থেকে ফুল না, এটি বিরোধী দলীয় নেতা হিসেবে ফুল দেওয়া, এগারো এটি কেন? এগারো মানে জামাতে ইসলাম কেন দিচ্ছে না? বাংলাদেশের সব রাজনৈতিক দলই তো দিচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে জামাতে ইসলাম দেয় না কেন? না না, জামাত ইসলাম এবারে যেটা দিলেন, জামাত ইসলাম ওই যে বললাম একটু আগে, এরশাদ সাহেব 10 বছর যায়নি। একটা দলের স্ট্যান্ডিং হতে পারে। আমার কথা হলো, আমি আপনাকে আবার বলি যে আমি ফুল দিতে যেতেই পারি, সেটা কি জন্য?
সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় আচার, যে এই ফুল দিয়ে যে কাউকে আমি কোথাও কারো মঙ্গল হবে সেজন্য না, হুম এটা হুম। সম্মান সূচক হিসাবে যেমন জাতীয় স্মৃতিসৌধতে দেওয়া হয়, তারপরে আপনি শিখা অনির্বাণে দেওয়া হয়, হুম সেরকম একই জিনিস দেওয়া হবে। কিন্তু এখানে যদি আপনি দেন এই ভেবে যেখান থেকে কিছু পাবেন, আল্লাহর সন্তুষ্টি হবে, হুম তাহলে হুম। সেটা করা হবে না। এবং সেটা জামাতে আমিরে জামাত এটা কেউই তো করে নাই, এটা তো কেউই এটা করে কেউই না। না, এটা কেউই এটার করে না। উদ্দেশ্য তো এটা না। এর উদ্দেশ্য এটা না, এটার উদ্দেশ্য, এবং এই কারণেই এইখানে এই পর্যন্ত করাটা বোধহয় ঠিক আছে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম দল হিসেবে এটি করতে পারে। আমার কাছে মনে হয় যে খালি আনুষ্ঠানিক কথা হলে জামাত ইসলামও করতে পারে, কিন্তু এটা জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মানুষ হিসাবে এতটুকুন বলতে পারি, যদি এটা কি হয় খালি রাষ্ট্রীয় আচার হয় সে পর্যন্ত ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক নেই। আচ্ছা, জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছেও একটু এই বিষয়টা পর্যালোচনা জানতে চাই যে এই সময়ে এই রকম আলোচনা বিতর্ক যেটা উঠছে বা প্রশ্ন উঠছে সেইগুলোকে আপনি আসলে কিভাবে দেখেন, জনাব আবু আলম শহীদ খান? না, চেঞ্জ অফ হার্ট তো হতেই পারে। এতদিন তারা যেভাবে মনে করেছিলেন এখন সেভাবে মনে নাও করতে পারেন। টেকনিক্যালি বিরোধী দলের নেতা হিসাবে বা 11 দলীয় জোটের নেতা হিসাবে তার একটা রাষ্ট্রীয় আচার হিসাবে তারা এটা ব্যাখ্যা করে তারা দিতে পারেন। আর আমাদের ব্যারিস্টার শাহরিয়ার সাহেব যেটা বললেন, যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা তো খুব পরিষ্কার। ওনার ব্যাখ্যা পরিষ্কার। উনি বলছেন যে এখানে যে ফুল দিয়ে মাথা নত করে অবনত করে যদি, মানে কথাটা হলো যে পুজোর মতো যদি করা হয় অথবা কিছু পাওয়ার আশায় যদি করা হয়, কিছু জন্য যদি করা হয়, তখন সেটা উনি সমর্থন করেন না। কিন্তু এই যে 52 শহীদ মিনার, এবং শহীদ মিনারে যতদিন ধরে ফুল দেওয়া হচ্ছে, আমার জীবনের প্রায় 36 বছর 40 বছর আমি শহীদ মিনারে গিয়েছি, ফুল দিয়েছি। তো আমি তো ওখানে শ্রদ্ধা জানাতে গিয়েছি, এখানে আমরা শ্রদ্ধা জানাতে যাই। এবং যারাই গিয়েছেন তারা এখানে যে এই ফুল দিয়ে কিছু কামনা বাসনা হুম করেছেন, কিছু হুম। চেয়েছেন, বেদাত করেছেন, এটা মনে হওয়ার তো কোনো কারণ নেই। এখন ধরেন, চেঞ্জ অফ হার্ট ইজ অলওয়েজ ওয়েলকাম। আজকে 21শে ফেব্রুয়ারি হঠাৎ করে ইংরেজি শব্দ বেরিয়ে আসে, ছাড়িয়ে সাহেব কিছু মনে করবেন না। হৃদয়ে যদি আপনি পরিবর্তন হয়, এটাকে আমি সাধুবাদ জানাই, সাধুবাদ জানানোর মতোই। সেখানে যেতে হবে। আসলে আমরা রাজনীতি করতে, যে রাজনীতিতে নানান কিছু নিয়ে আমরা যে জটিলতা সৃষ্টি করেছি, সেই জটিল পথগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, অবশ্যই ভালো। আপনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে কি করা হয়? শ্রদ্ধা জানানো হয়। ওখানে কেউই পূজা করতে যায় না, কখনই যায়নি। সুতরাং এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। আপনি বেশ একটা বড় উদাহরণ দিয়েছেন, এরদোয়ান সাহেব। উনি তো একটা মুসলিম বিশ্বের বড় নেতা, এবং উনি ইসলামপন্থী একজন মানুষ। তিনিও ফুল দিতে গিয়েছেন, তাই না? সো আমি মনে করব জামাতে ইসলামী তার আগের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে যদি সরে এসে থাকে হৃদয় দিয়ে, আমি তাকে স্বাগত জানাই। অবশ্যই আপনারা যদি বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা যদি বিশ্বাস করেন, অবশ্যই শহীদ মিনারে যাবেন, অবশ্যই জাতীয় স্মৃতিসৌধে যাবেন, অবশ্যই অন্যান্য স্মৃতিসৌধ যেগুলো আছে সেগুলো যদি সম্মান জানানোর প্রয়োজন থাকে, সেটা দেখানোর জন্য শুধু নয়, অবশ্যই সম্মান প্রদর্শন করবেন। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এর মধ্য দিয়ে। জি, জনাব আবু আলম শহীদ খান, এই এবং সরি বোন, একটু অ্যাড করি, কিছু আচ্ছা। কিছু ক্ষেত্রে হচ্ছে কি আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারেন না। যেমন এরদোগানের উদাহরণ দিলাম, আপনি যদি ধরে নেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেল, সে অন্য কোনো দেশে গেল, সে দেশে যে রাষ্ট্রীয় ইয়া অনুযায়ী তাকে ফ্রান্স বলেন আমেরিকা বলেন যেখানে যান, স্ট্যাচু অফ লিবার্টিতে আপনাকে যে ফুল দিতেই হবে। তখন আপনি যে বলতে পারবেন না না আমি এটা দিব না। সো আমার কাছে এই জন্যই বললাম যে এটাকে নিয়ে এই বিতর্ক করার চেয়ে, এবং ভাই যেটা বলছে, হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতি, জামাত ইসলাম তো এই প্রথম বিরোধী দল হচ্ছে এবং সেই জন্য তারা যে দিয়ে আসছে, এটাকে অন্যভাবে দেখার কোনো বোধের সুযোগ নাই। মানে অবশ্যই সেটি তো সাধুবাদও জানাচ্ছেন, অনেকেই আসলে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অন্যভাবে দেখা হচ্ছে এই কারণে জামাত ইসলামের আগের অবস্থানের কারণে। মানে এটাকে অনইসলামিক, এটাকে বেদাত যদি বলা হয় এবং তারপর যদি সেখান থেকে যাওয়া হয়, তাহলে কি আগের বক্তব্যটা ভুল ছিল, এটা বিষয়টা এই জন্যই হয়তো বিতর্ক আসছে, কারণ সবাই যাচ্ছে, কাউকে নিয়ে তো কথা উঠছে না, জামাত ইসলামকে নিয়ে উঠছে। তাহলে কি সেই মানে ব্যাখ্যাটার একটু পরিবর্তন হয়েছে যে আমাদের? এই ব্যাখ্যা তো স্পষ্ট করে দিচ্ছেন ওনাকে, যদি পাওয়ার আশায় যান তাহলে বেদাত হবে, পাওয়ার আশায় না গেলে সেটা বেদাত। ওই তো, মানে সেটা কেউই এতদিনও যায় নাই, পাওয়ার শুরু আশায় থেকে আজ কেউই পর্যন্ত কখনো কখনো যায় না যায় নাই। শহীদ মিনারে। না কেউ ওখানে ওইভাবে যে, আবার আর একটা জিনিস আছে, কিছু জিনিস আছে আমরা হচ্ছে খুব অতিরিক্ত করি। যেমন আজকে একজনের কথা শুনলাম, যিনি শোনেন মক্কা শরীফে মানে কাবা ঘর হচ্ছে তাওয়াফ করে আমি প্রথম খালি পায়ে যেতাম, পরে দেখলাম যে সবাই হচ্ছে এই যে রবারের মোজা হুম। পরে, তারপরে দেখলাম স্যান্ডেল পরে অনেকে ঘুরতেছে। তা আমি যখন বলি যে লোকটা স্যান্ডেল পরে তাওয়াফ করতেছে, এটা হবে কি হবে না এই বিষয়ে আমি বলার কেউ না, মুফতিরা বলছে ওটা করতেই তারা পারে। ঠিক সেরকম আজকে একজন বললেন যে চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম, ওরা পরিবার থেকে শেখেনি বলে উনি একজন বোধহয় স্যান্ডেল নিয়ে
সাইড দিয়ে উঠে গেছেন। সো এই জিনিসগুলো এই কুতর্ক থেকে সরে এসে আমরা ওখানে সম্মান দেখাতে চাই, যার যতটুকু সম্মান, যে ভাই যেটা বললো হৃদয় থেকে আসতে হবে, এটা লোক দেখা না হয়ে তো লাভ নাই। আর বাংলাকে সবাই মিলে ধারণ করা, আর অধ্যাপক গোলাম আজম সাহেব ওয়ান অফ দ্য ভাষা সৈনিক। সো এইগুলো নিয়ে, কারণ আমরা তারপর তা আজিমপুর গোরস্থানে যে তাদের জন্য আমরা কি চাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করতেছি। এবং যেটা আমি সবচেয়ে ভালো কথা বলবো, যে জনাব তারেক রহমান যেটা আজকে শুরু করলেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে তো প্রথমে ফুলটা দিলেন এবং দিয়ে তো দোয়াটা করলেন, তাই না? এই দোয়ার মাধ্যমেই আমাদের কিন্তু কালচারের একটা শিফটেড হলো। সো আমার মনে হয় এটাকে সাধুবাদ জানানো উচিত। জি, এটাকে একটা কালচারের শিফট হিসেবে দেখবো। তাহলে ওই যে মানে কুতর্ক বিতর্ক আপনি বলছেন, ওই যে একটা তর্ক ছিল এটা মানে বিদাত নাকি এটা অন ইসলামিক, সেখান থেকে সরে এসেছে। মানুষের মনে আর কনফিউশন রাখার দরকার নাই, মানে সবাই আসলে নির্দ্বিধায়, যারা আসলে এটা নিয়ে একটু একটু ধরনের হেজিটেশনের মধ্যে থাকেন, তারা এখন নির্দ্বিধায় এটা করতেই পারেন। এটা করতেই পারে, সেটা তার। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব আবু আলম শহীদ খান, শুধু মানে জামায়াতের আমিরকে নিয়ে কথা না, আরো কয়েকটা কথা চলছে এই 21শে ফেব্রুয়ারিতে, যখন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি গেলেন ফুল দিতে, তখন তার দলেরই কিছু মানে তার, এখন তো তিনি স্বতন্ত্র এমপি, বিএনপির নেতাকর্মীরা সেখানে তাকে একরকম হামলা আক্রমণের তিনি শিকার হলেন এবং তার পুষ্পস্তবক সেটিকে ছিঁড়ে ফেলা হলো, ভেঙে ফেলা হলো এবং তিনি ফুল দিতে পারলেন না। তারপরে জাতীয় পার্টি তারা গিয়েছিল ফুল দিতে, তাদেরকে এনসিপির বাধায় তারা দিতে পারলেন না। এটি আসলে কেমন ঘটনা, বিশেষ করে রবিন ফারহানার ঘটনা, যেখানে সরকারি দলের নেতাকর্মীদের আক্রমণের শিকার হলেন, এটি আসলে কেমন ঘটনা ঘটলো? দেখেন, আমরা যদি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা যদি পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করি, আইনের শাসনে যদি বিশ্বাস করি, এবং সরকার সেইভাবেই কথা বলছেন, সেই কারণে এই দুটি ঘটনা অবশ্যই নিন্দাযোগ্য। এটাকে নিন্দা করে আমরা জনগণের অংশ হিসাবে নিন্দাই করতে পারি, বাট সরকারের দায়িত্ব হবে এই সকল বিষয়ে পর্যালোচনা করে, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, এইসব পর্যালোচনা করে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, এটা সরকার নিতেই পারেন। এবং এটা করা ঠিক হয়নি, এটা পরিষ্কারভাবে বলা যায় যে এটা করা ঠিক হয়নি। ব্যারিস্টার শাহরিয়ার অবশ্য বলছিলেন যে জেনারেল এরশাদ 10 বছরে মানে ফুল দিতে যান নেই। এটা কেন উনি রেফারেন্স করেছিলেন আমি জানি না, বাট উনাকে, তখন আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম প্রথম 2 বছর, তখন আমরা দেখেছি যে জেনারেল এরশাদ সাহেব যেতে পারেননি। উনি যদি ওখানে যেতেন, যাওয়ার চেষ্টা করতেন, তাহলে সেখানে অনেক লঙ্কা কাণ্ড ঘটতো, হয়তো মানে গুলিগোলা চালাতে হতো, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হতো। এইসব কারণে জেনারেল এরশাদ সেখানে কখনো যান নেই। কিন্তু যারা শহীদ মিনারে যেতে চান, ফুল দিতে চান, শ্রদ্ধা জানাতে চান, তাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া উচিত। আমরা তো মনে করেছিলাম যে এই যে নির্বাচনের পর যে মবের মুল্লুক গড়ে উঠেছিল, এই মবের মুল্লুক থেকে আমরা মুক্তি পাবো। তো সেখান থেকে এই ছোটখাটো 2-1টা ঘটনা যেখানে যেখানে ঘটেছে, সেই সব বিষয়ে যদি এখনই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা এই মবের রাজত্ব আর দেখতে পারবো না। মবের রাজত্ব কিন্তু গণতন্ত্রের রাজত্ব না। গণতন্ত্রের সাথে, একটা আইনের শাসনের সাথে, একটা গণতান্ত্রিক সরকারের সাথে মব যায় না। সুতরাং মবটা বন্ধ করতে হবে যে কোনো ভাবে। কোথাও কেউ মব করতে পারবেন না, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এটাই হলো স্ট্যান্ড থাকা উচিত সকলের, এই ব্যাপারে সচেতন থাকা উচিত এবং সকলকে কঠোরভাবে এই বিষয়গুলো বলা উচিত। ব্যারিস্টার শাহরিয়ার তো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি নিশ্চয়ই এই ব্যাপারে আরো ভালোভাবে বলতে পারবেন। আমার সাধারণ মানুষ হিসেবে কথা হলো যে আপনি কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না এবং মবের মূল্য সৃষ্টি হতে দিতে পারবেন না। যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, আইনের শাসন কায়েম করেন প্রথমে। জি, আপনি মনে করছেন এই ঘটনাগত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আপনার কাছেও ছোট্ট করে একটু এই বিষয়ে শুনবো। আচ্ছা, প্রথম কথা হলো যে ভাই যেটা বললো মবের কথা, দেখেন হঠাৎ করে একটা মব মব শব্দটা আসছে। আমি খুব এই ইলেকশনের আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম, কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কি কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুটো জিনিস বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে, সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়েকদিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হাত? সেখানে দেশে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হলো। এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো, যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো, তাহলে বলা তো মব করে ইলেকশনে জিতে আসছে। সো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিতভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল। তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে। কারণ আমি বলবো ডিপ স্টেট এই
শব্দটা কিছু আমাদের সুচিন্তিত, মানে কি বলবো, যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তবে ভাই যেটা বলছে শোনেন, না, মব তাহলে মব জিনিসটা, হয় নাই, মানে এই না যে আমি অন্তর্বর্তীকালীন বলতেছি, সরকারের সময় সেটা ডিপ না স্টেটের না দেওয়া, এটা মব আসলে হয় নাই। আমার কথাটা এটা লং অ্যাকশনে, লং টার্ম আপনি অ্যাচিভ করতে গেলে আপনি ছোট ছোট বেশ কিছু কাজ করবেন। যেমন আমি আজকে আপনার কথা বলি, রুবিন ফাইনার সাথে যেটা হয়েছে আজকে সেটা মব, সেটা আমি নিজে বলতেছি দ্যাট ইজ মব। কিন্তু মবটা মানে কি, যখন আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে একটা পকেট মারি করতে গেলে তুলে নিলে তাকে পিটে ওখানে মেরে ফেলে দিলেন, দ্যাট ইজ মব। কিন্তু কথা হলো আপনি যদি 32 ভাঙাকে মব বলেন তাহলে তো হবে না। ঠিক সেই একই রকম ভাবে যে আপনি যদি জুলাইকে মব বলতে যান তাহলে তো হবে না। ঠিক আপনি জোর করে একটা দাবি আদায় আচ্ছা, করতে, কাকে মব বলে আর কাকে মব বলে না একটু বলবেন? মানে ধরেন হ্যাঁ 32 মব, নাম্বার ভাঙা মব না, মানে আমি কি কাকে বলে এবং কেন বলে সেই একদম থিওরিটিক্যাল ব্যাখ্যায় আপনার কাছে চাইবো। ধরেন স্পেসিফিক 32 ভাঙা আইনগত, মব আপনি না, যেহেতু আইনের আপনার ছাত্রী কাছে আপনি পুরোটাই জানেন এটা। পুরোটাই শুনি, আচ্ছা, হ্যাঁ। বলেন। কোনটা মব? 32 ভাঙা মব না বলছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলো কি মব কিনা? বা ধরেন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বিভিন্ন সময় আক্রমণ হয়ে গেছে, একদল লোক গিয়ে আক্রমণ করেছে, কোথাও কোথাও লুটপাট হয়েছে, এগুলো কি আসলে মব কিনা? কোনটা মব আর কোনটা মব না? আচ্ছা, কোনটা মব না, যেমন আপনি ডেলি স্টার উদিচি এটা নিয়ে আসলেন, এটা মব। আর 32 মব না, 32 মব না এই কারণে, আপনি যখন কোনো আদর্শিক অ্যাচিভমেন্টের জন্যে আপনি যখন কোনো কাজ করবেন এবং সেটা একটা সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আপনি করতেছেন, সেটা কখনো মব হবে না। আর যেটাতে কোনো আদর্শ থাকবে না, বিশৃঙ্খলভাবে ইনস্ট্যান্টলি আপনি আইনকে নিজের হাতে ধারণ করেন, দ্যাট ইজ কল মব। কেন আমি বললাম 32 জুলাইকে আপনি মব বলতে পারবেন না, 71 সালকে মব বলতে পারবেন না। মানে জুলাইকে যেমন আপনি মব বলতে পারবেন না, যদি জুলাই অনেক পুলিশ মারা গেছে, তো এ বিষয়ে তো এটা অস্বীকার করার কিছু নেই। এ পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মব করছে? না। ঠিক জুলাই 71 যেমন মব করা হয় না, 32কে বলা হয় হচ্ছে কি স্বৈরাচারের আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন সেটাকে কিন্তু মব বলা যায় না। ঠিক প্রথম আলো, ডেইলি স্টার কে ভাঙা হয়েছে সেটা নিন্দা জানায়, কিন্তু এর সাথে তো আবার এটাও একটা জিনিস, এই মব বলা যেন যায় সেজন্য আজ পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো কিন্তু সংস্কার করা হলো না। তার আগে আজ পর্যন্ত বিল্ডিংটাকে ওইভাবে রেখে দিচ্ছেন, কি কারণে? যাতে মব কথাটা আমাদের সুশীল সমাজরা ব্যবহার করতে পারে। এই যে আমার বোনও যেমন ব্যবহার করতে, আজ পর্যন্ত কত মাস হয়ে গেছে, একটা বিল্ডিং সংস্কার করতে কয়দিন লাগে, তারা আচ্ছা, করতেছে। কিন্তু তো প্রথম আলো, ডেইলি এটা স্টারেরটা মব না, 32-এরটা মানে দুঃখিত, 32-এরটা মব না, প্রথম আলো, ডেইলি স্টারেরটা মব। অবশ্যই অবশ্যই না। কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনে একটা আদর্শিক কারণ আছে, ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে। না, তো এটার সাথে আমি একমত না। কি কারণে? আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে আরো 10টা প্রথম আলো তৈরি করেন। একটা বিল্ডিং ভেঙে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা যায় না। আপনি আবার দেখেন 32-এর সাথে ভারতীয় আধিপত্যবাদের কোনো সম্পর্ক নাই। 32-এর সাথে সম্পর্ক কি? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। আর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এগুলো কি? এগুলো একটা প্রতিষ্ঠান, তারা তাদের কি মত প্রকাশ করতেছে, সে মত প্রকাশকে আপনাকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সেটা হলো ভারতের পক্ষেও। আপনি আপনার মতো আরো 10টা পত্রিকা করেন না কেন? এটা না, আমি আপনাকে ভোটের আগের দিন রাতে যেভাবে মিডিয়া কু হলো, আমি এখন যে সব মিডিয়াতে ভাঙচুর চালাবো না। আপনি মিডিয়া করেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মিডিয়া কুটা কি কি করতে পারেননি, আপনি কোনোভাবে প্রোটেস্ট করতে পারেন। আপনার নিজের বাংলাদেশ জামাতে ইসলাম গত 1.5 বছরে একটা মিডিয়া সেন্টার চালু করতে পারেন, এটা বাংলাদেশ জামাত ইসলামের ব্যর্থতা। কিন্তু এই কথা আমি বলবো না যে গাজী টিভি, জি টিভি করছে বা সময় টিভি এগুলো সব মিডিয়া কু করছে, অথবা এগুলো ভেঙে ফেলতে কি লাভ হবে? এবং আপনি আরো 10টা সময় টিভি তৈরি করেন যাতে সময়ের ন্যারেটিভটাকে ভেঙে ফেলতে পারেন। ঠিক প্রথম আলো যেটা বলতেছেন আপনি, যার কথা গালিবের কথা বলতে বলতেছেন, মির্জা গালিবের, হ্যাঁ, হ্যাঁ, মির্জা গালিব যেটা বললেন। ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বলুক, যত ভাবেই বলুক, আপনি সেটাকে যে জোর জবরদস্তি করে সেটা ভাঙতে পারেন না। তো আপনার একই থিওরি কি 32 নম্বরের জন্য অ্যাপ্লাই করা যায় না, যে 32 না নাম্বার যতটাই না আপনারা যাই বলুন না কেন না সার্বভৌমত্ব বিরোধিতা, সেটার এগেনস্টটা বয়ান তৈরি করুন, না না ভাঙার না কি না আছে? না কেন 32? কেন 32 সাথে পার্থক্যটা কি? 32 এটা বিল্ডিং না, এটা সিম্বল। যেমন আপনি জোর করে সারা দেশের মানুষকে 71 মানে আওয়ামী লীগ খাওয়াতে চাইছিলেন। 71 মানে 7.5 কোটি বাঙালি। আবার আমি বলে দিই, 71 মানে 7.5 কোটি বাঙালি। 71 মানে শেখ মুজিব একা না, 71 মানে খালি আওয়ামী লীগ একা না।
ঠিক 71 মানে বা আজকের মনস্টার শেখ হাসিনা মানেই 32 একটা তীর্থভূমি। এই তীর্থভূমি যখন করবেন তখন সেখানে কি করতে হবে, সেখানে সমূলে উৎপাটন করতে হবে। সেই জন্য 32 আর ডেলিস্টার মধ্যে এই পার্থক্য এই জায়গাতে। ওখানে হচ্ছে আদর্শিকভাবে একটা জিনিস যেটাকে কি করাচ্ছে, আপনাকে রন্ধে রন্ধে আপনাকে প্রতিবার মনে করে দিচ্ছে এই বিল্ডিং এর জন্য এতগুলো সন্তানের কি রক্তক্ষয় হয়েছে। ডেইলি স্টারের জন্য তো তা হয়নি। ডেইলি স্টার একটা কি পত্রিকা, কেন সংগ্রাম নাই? সংগ্রাম আর ডেইলি স্টারের মধ্যে পার্থক্য নাই? তাহলে আমি বলবো যারা সংগ্রাম পছন্দ করে না তাদের কি সংগ্রাম ভেঙে ফেলে দেবে? না, এই জায়গাতে হচ্ছে পার্থক্য। আদর্শগতভাবে একটা আলাদা জিনিস, আর যে আদর্শ স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে সে আদর্শ আলাদা জিনিস। সো 32 স্বৈর শাসনের একটা প্রতীক, মূর্তিমান প্রতীক। সো একটা আতঙ্ক, সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়। খালি জুলাই না, 32 ভেঙে ফেলে দিয়ে মানুষের এটি মন, আসলে আতঙ্কটা কবে থেকে, মানে 32 নম্বর যে আতঙ্ক সেটি আসলে কবে থেকে? সেটা শেখ হাসিনার সময় থেকে। আমি মানে এটাও গত গত 17 বছরে গিয়ে সেটি আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত হতে এই 17 বছরের আগে কোনদিন হয়নি, কারণ সেই জায়গায় সবাই আমরা গেছি। 32কে সবাই গেছে, 32 কোনদিন একটা ফ্যাক্টর হয়নি স্বৈর শাসকের, মূর্তিও প্রতীক হয়নি সবাই, এবং নিন্দা করছি যে যেভাবে হোক, বঙ্গবন্ধুকে বলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, কোনো পরিবারকে এভাবে হত্যা করা কেউ কোনদিন সমর্থন করতে পারে? পারে না। এটা একটা ছোট বাচ্চাকে হত্যা করা কোনোদিন সমর্থনযোগ্য না, সে যত বড় স্বৈরাচার হোক, তাকেও আইনের হাতে নিয়ে আসতে হতো। এবং আপনি একটা জিনিস দেখেন তো, যে কেউ বলছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার চায় না, কেউ বলছে যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কিন্তু এর সাথে এই বাড়িটাকে গত 17 বছরে মূর্তিমান প্রতীক বানায় ফেলছে শেখ হাসিনা। খালি তাই না, শেখ মুজিবুর রহমানকে আমি যেমন সারা জীবন বলতাম বঙ্গবন্ধু, এই 17 বছরে শেখ মুজিবুর রহমানকে এমন এক মূর্তিমান প্রতীক নিয়ে গেছে যে আমি আর এখন বঙ্গবন্ধু বলতে ঘৃণাবোধ করি, কারণ শেখ হাসিনা জোর করে পুরা ইতিহাসটাকে আচ্ছা, ব্লট করছে। আচ্ছা, তার মানে তার কর্মকাণ্ডের জন্য, মানে কন্যার কর্মকাণ্ডের জন্য আপনি পিতাকেও, যে তিনি যিনি কন্যা অলরেডি কাণ্ড, কন্যা কাণ্ড, এটা আওয়ামী লীগের কন্যা, শেখ হাসিনা না পার্টিকুলারলি, এখানে আবার শেখ হাসিনাকে বলে দেবেন আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিলেন, যেটা তার বাবা হায়দ্রাবাদ হয়তো করতে চাননি, কিন্তু তিনি হায়দ্রাবাদ করে ফেলে দিলেন আমাদের দেশকে। এবং এই 32টা ছিল সেই হায়দ্রাবাদের চরণ, যেটা আচ্ছা, শেখ হাসিনা করছে। সেই জন্য কিন্তু আওয়ামী আপনি লীগ নিজেও আইনের মানুষ, মানে এটি আসলে ভাঙাটা তাহলে ঠিক আছে, এটি আমার ভাঙা কাছে, মব না, হ্যাঁ, কারণ আপনি আপনার যদি কাছে বলেন ঠিক আছে। আমি মুক্তিযোদ্ধারা একটু, যদি আগে, এটা বলেন বোন, আপনি তো লয়ের সাথে, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে মারতে পারে সেটা যদি আইন, মানে আইন সিদ্ধ হয়ে থাকে, ঠিক একই রকম যখন জুলাই কোন অভ্যুত্থান, গণ অভ্যুত্থানকে আইন মেনে হয় বোন, হয় না। সো কিন্তু এই অভ্যুত্থানের পরে এরকম আসলে সব ভাঙচুর যে হলো 32 সব নম্বরে ভাঙচুর শুধু না, না, আপনাকে বিজয় তো, 71 অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, না না না, মুক্তিযুদ্ধের এক্ষেত্রে যাবতীয় সবকিছু, স্মৃতিস্তম্ভ, অনেক কিছু ভাঙচুর না হয়েছে। না, সেগুলো তো আমরা সব সমর্থন করিনি বোন। আমরা সেটাও বলতেছি যে গভর্নমেন্টের ফেলিওর, তা বললাম ইউনুস সরকার ওয়ান অফ দ্য ফেলিওর হচ্ছে কি, আচ্ছা, সেগুলো মব ছিল না, ছিল না? মফ ছিল বললামই তো আপনাকে, ডেলি আচ্ছা, স্টার এটা মফ ছিল না না, অবশ্যই। বেডেলিস্টার না, আমি বলছি মুক্তিযুদ্ধের আওয়ামী বাংলাদেশের লীগের, হ্যাঁ, প্রভূত স্তম্ভ। এর ভেঙে কি লাভ? আপনি সরকারি ভাবে সরাবেন, দেন একটা জিনিস, আবার আবার একটা কি এখানে বলেন 32 সাল শেখ মুজিবের এই যে ক্ষোভ, ধরে নেন আপনি প্রাইম মিনিস্টার অপোজিটে, আপনি শেখ সাহেবের বঙ্গবন্ধুর ইয়া করছিলেন না, আপনি সাদ্দামের ইয়েটা মনে করেন তো, ইরাকে যখন সাদ্দাম, ইরাকের পতন হলো তখন সাদ্দামের বিরাট একটা স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো না? দ্যাট ইজ নট মব। কেন? মানুষের ক্ষোভ তৈরি করে ফেলছিলেন যে আমার সন্তানটা এই এই একটা স্ট্যাচুর জন্য, এই স্বাধীনতার জন্য আমরা, আমার বাবা চাচা সবাই যুদ্ধ করছে, তাহলে এই স্বাধীনতার প্রতীক, মূর্ত প্রতীক আমাদেরকে অস্বীকার করা হচ্ছে কেন? তখন এই ক্ষোভ থেকে ওই জিনিসটা করা হয়েছে। ওটার সাথে আবার কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ওটাকে একসাথে করা যাবে না। সেখানেও তো কারো না কারো ক্ষোভই আছে। আজকে যদি কথা বলতে বলেন, আপনার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, হয়তো আমার বিরুদ্ধেও আছে। আছে, সে, কিন্তু হ্যাঁ, ক্ষোভটা রাষ্ট্রীয় পর্যায়ে যে যখন দেশ বিক্রি করে দেওয়া হবে, ওই পর্যায়ে নিয়ে গেলে আমাকেও সাফার করতে হবে। জি, যেমন আমি আজকে একটু জুলাই আবু আলম সনদ শহীদ যদি খানের বিএনপি ব্যাখ্যাও একটু, না করে, বিএনপি যদি জি, জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপি উইল সাফার ইনডিড। তাহলে তাকেও বিএনপি এরকম যদি শিকার জুলাই, হতে হতে পারে। সেখানে বিপ্লব হয়, প্রতি বিপ্লব অবশ্যই হবে। এবং জুলাই সনদ দিয়ে যে টালবান, এই যে যেমন আজকে প্রথমে শুরু করতে বললাম যে ইনকলাবি শব্দগুলোকে ইউজ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা, তার কনসিকুয়েন্স ফেস করতে হবে। তখন আপনি বলতে পারবেন না এটা আবার মব। আচ্ছা, তখন আবার মব বলা যাবে না, মানে বিএনপিকেও এরকম কিছু শিকার হতে পারে, তখন আবার এটাকে মব বলা যাবে না। আবু আলম শহীদ খান, আপনার ব্যাখ্যা একটু শুনতে চাই। আম, এখানে তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, কারণ আমরা তো সব সিলেক্টিভ জাজমেন্ট করছি, তাই না? আমাদের যেভাবে মনে করি সেভাবে আমরা কথা বলছি। ব্যারিস্টার শাহরিয়ার আইনের মানুষ, তিনি জানেন মবের তো ডিকশনারিতে একটা ব্যাখ্যা আছে। কি হলে মব? মব হচ্ছে যে একটা উচ্ছৃঙ্খল জনতা যখন কোনো রকম উদ্দেশ্যহীন ভাবে নানান কর্মকাণ্ড করে বেড়াবে যেখানে সেখানে। এখন মব তো মবই,
মবকে তো কোনোভাবে ওই 71-এর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সোলজারকে হত্যা করেছে, তো সেটা মব কিনা এই প্রশ্নই তো আসার অবান্তর। কারণ এই প্রশ্ন তো আমরা কখনো করতে পারি না, কারণ একটা যুদ্ধের মধ্যে ওনারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধে গুলি তো আর কাউকে দেখে শুনে মারে না, এবং কাউকে তো স্পেসিফিক করে মারে নাই, তাই না? মব হইতো জুলাই তখন হচ্ছে, যখন ষোলোই জুলাই ডিসেম্বর যখন জেনারেল নিয়াজি অস্ত্র সমর্পণ করেছে রেসকোর্স ময়দানে, খোলা ময়দানে, লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তায় ছিল, তখন তারা যদি ওখানে হামলা দিত, ওইটাকে আপনি মব হয়তো আমরা বলতে পারতাম, কিন্তু এরকম ঘটনা তো ঘটে নাই। একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে যুদ্ধের নিয়ম কানুন অনুযায়ী হয়েছে, এবং পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে একেবারে আন্তর্জাতিক আইন মেনে, এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে, বাংলাদেশ তাদের কাছে যৌথ বাহিনী না, আত্মসমর্পণ ভারতের করছে। কাছে ভাই, এখানে আবু এই ভাই তো ভারতের সেনাবাহিনী ভারতের যৌথ সেনাবাহিনীর বাহিনীর কাছে, কাছে যৌথ বাহিনী আত্মসমর্পণ বলে করছে। কিছু ছিল না। ভারতীয় সেনাবাহিনীর কাছে এই জন্য ভারত ওইভাবে আত্মসমর্পণ তো করছে চিন্তাই কেন, করলো আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তখন রেড ক্রসের অংশ ছিল না, এবং তাদের যে নিরাপত্তা দেওয়া সবকিছু দেওয়া এটা তাদের অবস্থায় ছিল না, তাদের সেই সঙ্গতি ছিল না বা সক্ষমতা ছিল না। তো এখন আপনি ওইখানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করেছে, এবং পাকিস্তানি বাহিনী কতজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, এগুলো তো নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। 71-এর যে ইতিহাস সেটি ইতিহাস একটা যুদ্ধ ইতিহাসই ছিল। আছে, তাই না? সেটা একটা যুদ্ধ ছিল, বিপ্লব জনযুদ্ধ ছিল, ছিল। একটা আপনি জনযুদ্ধ ছিল। যেরকমটা বলছেন 7.5 কোটি মানুষ, 7.5 কোটি না হলেও 7 কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আরো বেশি, তাই না? জি এবং জি। মানুষ যে বাংলাদেশের অভ্যন্তরে যে মানুষগুলো ছিল তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, পথ দেখিয়েছে, আশ্রয় দিয়েছে, পানি খাইয়েছে, ভাত খাইয়েছে, হ্যাঁ, রাস্তা চিনিয়েছে। ভারতীয় সেনাবাহিনী তো আমাদের জনগণের সহায়তায় বিভিন্ন অলি গলি এবং বন জঙ্গল গ্রামের মধ্য দিয়ে তো এসে এসে শহরগুলোকে দখল করেছে। তো ওগুলো তো ইতিহাসে আছে, ডকুমেন্টেশন আছে। হুম। মব হচ্ছে আপনি যখন আপনি জোর করে কোনো কিছু আদায় করার জন্য আপনি আইনের মধ্যে না গিয়ে আপনি জোর করছেন, এবং আপনি এইটার ধরেন একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তার পোশাক নিয়ে সমালোচনা করলেন এবং তাকে আক্রমণ করলেন, অবশ্যই মব। তো এরকম মব তো হাজারে হাজারে লাখে লাখে হয়েছে কিনা এটা আপনাকে বের করতে হবে। এখন কোনটা মব কোনটা মব না এরকম বিতর্কে যাওয়ার কোনো কারণ নেই। আইনের ব্যাখ্যা আমরা থাকি। আইনের ব্যাখ্যা হচ্ছে মব হচ্ছে যখন আপনি আইন না মেনে কোনো কিছু করেন, সেটা কোনো বিল্ডিং ভাঙা বলেন, কোনো ইয়া ভাঙা বলেন, ঘর ভাঙা বলেন, কোনো মাজার ভাঙা বলেন, কোথাও আগুন দেওয়া বলেন, কোথাও লুটপাট করা বলেন, কোথাও যে চাঁদা তোলার জন্য কয়েকজন নিয়ে হাজির হলেন, মব মানেই শত শত লোক হতে হতে এমন না। মব 10 জনও করতে পারে, 15 জনও করতে পারে, 5 জনও মব করে একটা ঘরের মধ্যে ঢুকে চাঁদাবাজি করতে পারে, তাই না? সুতরাং মব মানেই হচ্ছে বিশৃঙ্খল জনতা, এবং সেটাকে কেউ না কেউ এখানে কোনো আশ্রয় আদর্শ করতে থাকবে দেয়। না, যেখানে কোনো আদর্শ থাকবে না, আদর্শিক ভাবে আদর্শ তো নাই, আদর্শ তো থাকবেই না। আদর্শটা কি? আদর্শ থাকবে, আপনার আদর্শ হচ্ছে আপনার যে আদর্শ, সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য যখন আপনি লড়াই করেন, এটাই তো সারা বিশ্বে আমরা তর্ক বিতর্ক করি, তাই না? সারা বিশ্বে যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি তখন পাকিস্তানি প্রোপাগান্ডা যে সেল ছিল, মিডিয়া ছিল, তারা কি বলছে? তারা মুক্তিযোদ্ধাদের কখনো মুক্তিযুদ্ধ বলছে? লিবারেশন ফাইটার বলছে? তারা বলছে এগুলা দুষ্কৃতিকারী, এগুলা ইন্ডিয়ান এজেন্ট, তাই না? এই তো একই জিনিস। এই 24-এ যেমন পৃথিবীতে আওয়ামী লীগ পৃথিবীতে কখনো সব স্বীকার করে সময়, না, আওয়ামী লীগ কখনো পৃথিবী, স্বীকার করে না আমার 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 এই বা 71-এ জামাতে ইসলামও হ্যাঁ, আসলে আমরা তাদেরকে আমরা দুষ্কৃতিকারী আওয়ামী লীগের বলেছিল বিষয় নিয়ে মুক্তিযোদ্ধাদের। আলোচনা করছি না। আমি বলছি যে পৃথিবীতে যেখানেই গণযুদ্ধ হয়, জনযুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধ হয়, কেউ তার বিরুদ্ধে যারা থাকে তারা কি কখনো তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে ডাকে? আজকে গাজায় যা করতেছে তাতে কি ডাকছে কোনোদিন? গাজার মানুষদেরকে কেউ বলছে আজকে যে বরং তারা আপনি স্বাধীনতার জন্য সন্ত্রাসী যুদ্ধ করছে? বলতেছেন। তাই না? সো হুম। এইগুলোর হলো এক একটা ন্যারেটিভ আমরা তৈরি করি, এবং আমাদের মনের মাধুরী মিশিয়ে ন্যারেটিভ গুলো তৈরি করি। আসলে ওখান থেকেও আমি যেটা অনুরোধ করব, আমাদের ওই মনের মাধুরী মিশানো ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে এসে এমন জায়গায় আসতে হবে যেখানে আমরা একটা মডারেট ডেমোক্রেসি, মধ্যবর্তী ডেমোক্রেসি পরিচালনা করব। এখন আপনি আপনার আদর্শের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আপনি বিপ্লবের পথেও হাঁটতে পারেন। বিপ্লবের পথে তো শত শত বছর ধরে মানুষ হাঁটাহাঁটি করছে। কোথাও বিপ্লব হয়েছে, কোথাও বিপ্লব হয় নাই, কোথাও বিপ্লব আপনার ব্যর্থ হয়েছে। চারু মজুমদার সাহেব করেছে, চে গুয়েভারা করেছে, লেনিন করেছে, আবার একটা পর্যায়ে বসুরা কিছু করছে। বছর পরে, 70 বছর পরে দেখা গেল ওই বিপ্লবের কোনো খবর নেই, বিপ্লব পরাজিত হয়েছে। আপনি সাদ্দাম হোসেনের কথা বলেন, সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙার সময় বা তার যে ইয়েটা ছিল, যেটাকে আমি বলি যে তার প্রতিকৃতি, সেটা ভাঙার সময় কি আমেরিকান সোলজাররা ওখানে হাজির ছিল? নিশ্চয়ই ছিল।
আমেরিকান সোলজারদের হাজির নাজির অবস্থায় ডকুমেন্ট এখনো চেক করতে পারেন। আমেরিকান সোলজাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহিত করেছে তার মূর্তি ভেঙে দেওয়ার জন্য। আপনি এখন যে শাহরিয়ার সাহেব যদি সময় থাকে, যদি কখনো সুযোগ পান, আপনি ওখানে যাবেন, যে জিজ্ঞাসা করবেন ওখানকার জনগণ ওই ওইটা ওই যে তার যে প্রতিকৃতি সেটা টেনে নামানোর জন্য জনগণ একেবারে সফল বলে সকলেই অংশগ্রহণ করতে, এমনটা মনে করার কোনো কারণ নেই। পরিস্থিতির কারণে অনেক জিনিস অনেক জায়গায় ঘটে যায়। সুতরাং আমরা একটু আইনের কিন্তু ব্যাখ্যায় শেখ থাকি। সাহেবের যেটা আইনে হচ্ছে সেটা কিন্তু সমস্ত আপনি আইন জনগণ তুলে মিলে হাতে করছে। তুলে নেবেন না। না যদি ওখানে শেখ আমেরিকান সাহেবের যেটা সোলজাররা করা না হচ্ছে আসতো, সমস্ত যদি জনগণ মিলে সাদ্দাম করছে। হোসেন পলায়ন না করতেন, সাদ্দাম হোসেন সেনাবাহিনী যদি সরে না পড়তো, তাহলে ওইখানে ওই মবটা সৃষ্টি হতো না। ওটা দ্যাট ওয়াজ এ মব, অফকোর্স দ্যাট ওয়াজ এ মব। এবং সেই মবটা ডিফেন্ডেড এবং সাপোর্টেড বাই ইউএস সোলজার্স, যেটা ইউএস বিভিন্ন জায়গায় করে করছে। তো আমরা আইনে থাকি, আইন হাতে তুলে নেওয়াই হচ্ছে এক ধরনের মব। আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না, সোজা কথা। আপনি আদর্শের জন্য বলেন, আদর্শের জন্য যদি আপনি আইন মানেন, আইন হাতে তুলে নিতে পারেন, তাহলে আপনি ডিক্লেয়ার করেন আপনি এই রাষ্ট্র মানেন না, আপনি এই সংবিধান মানেন না, আপনি কোনো আপনার আইন শৃঙ্খলা আপনার মানেন না, কথাটা আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু করতে না, পারবেন, তাহলে সেটা আলাদা এটা জিনিস। বুঝলাম ভাই। আইন মেনে কি হাসিনাকে উচ্ছেদ করা যায়? তো জুলাই অভ্যুত্থান হতো, এই বিপ্লব হতো। আপনি এটা অভ্যুত্থানের সাথে তো কোনো আইন আইন মানার বিষয় না, আইন অমান্যর এইটাই বিষয়। কথা হলো যে যখন আইন বিপ্লব অমান্যর হবে তখন বিষয়। তার সাথে হবে। আমরা যখন অভ্যুত্থান, শাহরি হিসেবে আমার ওখানে প্রশ্ন না, আমার যখন অভ্যুত্থান করেছি, আমরা যখন শেখ হাসিনাকে ভারতে যাবার সুযোগ দিয়েছি, তিনি ভারতে চলে গিয়েছেন, যখন সংসদ ভেঙে গিয়েছে, যখন একটা নতুন সরকার গঠিত হয়ে গেছে, তারপরে আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। আপনি যে ৩৬ জুলাই পর্যন্ত আপনার আন্দোলনের জন্য যা যা ঘটেছে সেটার একটা নির্মোহ বিশ্লেষণ হতে পারে, বাট ৩৬ জুলাইয়ের পরে ৮ তারিখে ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন, এবং তারও আগে যখন অন্যরা দায়িত্ব নিয়েছিলেন, তারপরে যদি আইন হাতে তুলে নেয় কেউ, তারপরে যদি কোনো হত্যা হয়ে থাকে, তারপরে যদি কোনো লুটপাট হয়ে থাকে, চাঁদাবাজি হয়ে থাকে, আগুন লাগানো হয়ে থাকে, সেগুলো অবশ্যই আইন হাতে তুলে নেওয়া। অবশ্যই অবশ্যই এইগুলো অবশ্যই কিন্তু আপনার আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে এক হবে কিন্তু ওটার ভবিষ্যতের সাথে জন্য। 32কে মিলান যাবে না আবার। না না, আমি কাউকে কোনোটার সাথে কোনোটা মিলাচ্ছি না। মাদার ভাঙ্গাকে আপনি আপনাকে মিলাবেন বলিনি কেন? ভাই, আমি বললাম এটা আমার একটা মতামত। হ্যাঁ, আচ্ছা, আপনার মতামত তো আপনার, অবশ্যই এটা আপনার গণতন্ত্র মতামত। তো আর নিশ্চয়ই একটা মতামত মতামত থাকে। আপনি ব্যারিস্টার বাট আপনি শাহরিয়ার কবির সিনিয়র দিলেন। অ্যাডভোকেট অফ দি সুপ্রিম কোর্ট, আপনার ব্যক্তিগত মতামতের চেয়ে আপনার আইনগত আইনগত মতামতকে আমি বেশি মতামতেই শ্রদ্ধা বলছি করি। আমি। 32কে আমি বললাম যে ঠিক ব্যক্তিগত এই কারণে মতামত আর আইনি মতামতে আইনি তফাৎ মতামতে থাকতে হবে। বললাম যে আমি পার্থক্য দিলাম যে যে ওই জন্য বললাম ডেলি স্টারকে ভাঙাটা আমি আমি মত দেখবো, করলাম, আপনি যদি আর এটা নিয়ে 32কে কোনো না। মামলা হয়, আই উইল ওয়েলকাম ইউ, আমি আপনাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। এই বিষয়ে কোনো মামলা হলে, সেই মামলা আই যদি উইল হয়, অ্যাপিয়ার। করতে দেন, আমি তাহলে এটা সেই দেখতে মামলায় আপনি দাঁড়াবেন, দাঁড়ায় আপনার বক্তব্য, আপনি আইনগত অবশ্যই বক্তব্যগুলো তুলে ধরবেন, অবশ্যই অবশ্যই তুলে ধরবেন, এবং অবশ্যই তখন আমরা আরো আলোচনা করতে পারবো। ইনশাল্লাহ। জি, কিন্তু এটা ডিপ স্টেটের মানে তুলে দেওয়া শব্দ কেন বললেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? কারণ 32 ছাড়াও আপনি আরো অনেকগুলো ঘটনার কথা বললেন, আসলো মাজার ভাঙা। আসলেই তো এই ঘটনাগুলো মানে প্রেসিডেন্ট আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড, মানে আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড এই অর্থে বলছি যে ধরেন এত সংখ্যায় একসাথে ঘটে নাই, মানে একের পর এক ঘটনা। কারণ তো আপনি সেটা আপনি একটা জিনিস দেখেন, গত 18 মাসে মানে ইউনূস সরকারের সময় কত ফেক নিউজ ইন্ডিয়াতে বেড়েছে যেটা গত 15 বছরে বের হয়নি। যেমন এটা যেমন সত্য, আবার কিছু এই ফেক নিউজ করার জন্য কিছু বাস্তবতা তৈরি করতে হয়েছে। ওই জন্য আমি বলছি ডিপ স্টেটের কথা। যেমন আমি বললাম ভোটের দিন যদি এই ইলেকশন ইঞ্জিনিয়ারকে প্রতিহত করতে সমস্ত জায়গায় যাওয়া হতো, তাহলে আজকে আমি আর ভাই যে আপনি সাথে আলোচনা করতেছি এটা হতো না, এতক্ষণ অন্য কেউ ক্ষমতায় থাকতো। সো ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও মেনে নিতে হয়েছে। ভোটের ইলেকশন, ওই যে মব বলতেছেন, মবের অনেকগুলো ইফেক্ট আছে। সেই জন্য এটা নিয়ে শেষ করা যাবে না একদিন একটা অনুষ্ঠান করে। মানে কি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কে ক্ষমতায় থাকতো? জামাত? না না, ইলেকশন ইঞ্জিনিয়ার না হলে কে ক্ষমতায় থাকতো সেটা আমি বলতেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত অন্য কেউ ইসলামী ক্ষমতায় থাকতো বলছেন আপনি? আমার একদম আমি সরাসরি আমি বলে দিচ্ছি যে আমাদের যে যে ক্যালকুলেশন বা যতগুলো সেন্টার আমি দেখছি যেভাবে করা হয়েছে, তাতে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোনো কারণ নাই। তাহলে ক্ষমতায় কে থাকতো? আপনি যে বললেন অন্য কেউ ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থাক ক্ষমতায় থাকে বললাম যে যদি সেদিন রাতের বেলা বের হওয়া হতো, এটাকে প্রোটেস্ট করা হতো, তাহলে বিএনপিও থাকতো না, জামাতও থাকতো না, অন্য কেউ থাকতো। কারা থাকতো? তা জানি না, কিন্তু একটু বলতে পারে অন্য কেউ। মানে মানে সেদিন রাতের বেলা দ্যাটস হাউ ইটস হ্যাপেন। কারণ আপনি যদি ওই দিন রাতের বেলা বেরোতেন, তাহলে আপনি মব বলতে একটা পক্ষ, আর একটা পক্ষ কি করতে যেত, প্রতিহত করতে যেত, একটা সিভিল ওয়ার হতো, দেশটা কি হতো? তাহলে কে আসতো ক্ষমতায়? তার লাভ যে ওয়েট করতেছে 18 মাস ধরে ভিতরে ঢোকার, সে আসতো।
কোন মানে আসলে কোন রাতে, ভোটের রাতের কথা বলছেন? ভোটের রাতে যদি বের হতো ভোটের তাহলে? ইলেকশন রাতে যখন ইলেকশন গণনা হচ্ছে তখনই তো হুম। বলা হলো মানে 4টার পর থেকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো, তাই না? তারপরে এটাকে কি মেনে নেওয়া হলো কেন? জুলাই সনদের জন্য মেনে নেওয়া হলো। আর একটা জিনিসের জন্য মেনে নেওয়া হলো, দেন আপনি বোধহয় এটা স্টেটমেন্ট দেখছেন আমির জামাতের, যে যদি সেদিন আমরা স্টেটমেন্ট, যদি এটা আমরা প্রতিহত করেন, এটা নিয়ে যদি আমরা মানে প্রতিবাদ করতাম, যদি এটার জন্য আমরা সেইভাবে স্টেপ নিতাম, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো। সেজন্য গেটার ইন্টারেস্ট আমাদেরকে এই কারচুপিটা মেনে নিতে হয়েছে, যেমন 73 সালে মেনে নিচ্ছে মানুষ। আচ্ছা, মানে এটা একটা খুবই মানে 73 সিভিয়ার সালে ব্যাপার। আপনারা কতটুকু, মানে আপনার যদি খেয়াল থাকে 73 সালে আমরা কতটুকু কারচুপি মেনে নিয়েছিলাম আর এবারে কতটুকু কারচুপি মেনে নিয়েছি, কত সিটে? 73 আচ্ছা সালে ধরেন 10-12 সিটের কথা বলা হয়, বাট এবারে কত সিটের কারচুপি আপনারা মেনে নিলেন সেটা যদি আচ্ছা কাইন্ডলি বলতেন। ভাই, এটা আপনি যখন পার্টিকুলারলি বলছি, তাহলে আপনি দেখেন মেজর, আপনি তো ভালো জানেন ওই সময় যে মেজর জলিল 5টা সিটে জয়লাভ করে ঢাকা ফিরে আসলো। তারপর বলা হলো যে না, উনি একটা সিটে জয়লাভ করেনি। রাশেদ খান মেনন জয়লাভ করলো, অপর পক্ষ আওয়ামী লীগ, সে এসে তাকে কি করছে, এসে মানে কংগ্রাচুলেশন করছে, করে তারপর ফিরে আসছে। তারপরে জানা গেল ঢাকা আসার পরে কি রাশেদ খান মেনন ওই সিটে হেরে গেছে। হ্যাঁ, তারপরে এই তো 10-12 সিটের কথা আমি বললাম না, তো, ওই 10-12 খন্দকার সিট না, মোশতাক। আমি ইনস্ট্যান্ট গুলো দেখাচ্ছি, কারণ সিট কয়টা সেটা না। আপনি খন্দকার মোস্তাককে জেতানোর জন্য ব্যালট হ্যাঁ, ওখান দাউদকান্দি থেকে এই হেলিকপ্টারে করে কতগুলো ঢাকায় আছে নিয়ে আমরা আসছে। জানি। এবারের জন্য, এবারে যদি আমাকে আমি বলা সেই হয় সময় বিরোধী রাজনৈতিক কর্মী ছিলাম, সুতরাং আমি প্রত্যেকটা সিটের কথা বলতে পারবো। মেজর জলিলের বেলা 4টা পর্যন্ত হরনাথ বাইনের সাথে উনি হ্যাঁ জিতেছিলেন, এগুলো আছে। আপনাদের এখনকার একজন মন্ত্রী, উনার পিতাও জিতেছিলেন, হ্যাঁ হ্যাঁ হাফিজ হ্যাঁ সাহেবের বাবা। হ্যাঁ তো হ্যাঁ সো হ্যাঁ। এগুলো রাজশাহীতে একজন জিতেছিলেন, মানে এগুলো 10-12 সিট বা 20 সিট ধরেন, আমি হুম। বলতে পারবো যে সেখানে আম- ইঞ্জিনিয়ারিং করে আমার হারানো এখানে হয়েছে। আমার বাট এখানে এবার আমি জিজ্ঞেস করলাম 24-এ আপনারা কতটা ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছেন, আমার কাছে কত মনে সিটে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ভাই, 57 থেকে 60টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা একদম ইঞ্জিনিয়ারিং হয়েছে। ন্যাকেডলি করা হয়েছে, ন্যাকেডলি করা হয়েছে। এবং আরো একটা সবচেয়ে তাজ্জব ব্যাপার, ধরে নেন আপনাকে একটা উদাহরণ দিই, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করলো কিন্তু না ভোট জয়লাভ করলো। আবার পার্বত্য হিল ট্র্যাক্সে বিএনপি জয়লাভ করলো, না ভোট জয়লাভ করলো। বিএনপি একদিকে বলতেছে যে আমার সমস্ত কর্মীদেরকে বলছি হ্যাঁ ভোটে ভোট দাও। তাহলে বিএনপি যদি ওখানে জয়লাভ করে থাকে, তাহলে হ্যাঁ ভোটে জয়লাভ করার কথা। তার মানে বিএনপি যে স্ট্যান্ডিংটা নিছে এই হ্যাঁ ভোটের পক্ষে বলতেছে, সেটা না। এই যে আজকের যে কথাগুলো আসছে, যে জুলাই সনদকে তারা ওন করতেছে না, সেটা কিন্তু ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অলরেডি প্রতীয়মান। হুম। কেন এটাকে ইঞ্জিনিয়ারিং কেন বলছেন? এটাই। এটা যদি এটা বলেন, পরে Yes, যেটা শারমিন, বললেন আপনি আপনি, জানেন এটা কি পরে ইঞ্জিনিয়ারিং বলবেন নাকি এটা তাদের যে, মানে তাদের যে অবস্থান। তারা যে অবস্থান, না, অবস্থান রাজনৈতিক তো না, অবস্থান, যেমন আজকে অবস্থান না। আপনাদের আপনি তো রাজনৈতিক সামনে অবস্থান হচ্ছে বললেন যে আমি শহীদ হ্যাঁ মিনারে যাবেন আনুষ্ঠানিক না 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 ফুলের মালা না দিতে। না এটা তাদের অবস্থান, তারা বলছে যে আমরা হ্যাঁ হ্যাঁ ভোট দিব, আমরা না ভোটও দিতে পারি। না এটা না, তাদের এই একটা না ভোট রাজনৈতিক দিতে পারে এই অবস্থান। কথা কিন্তু কোথাও বলেনি ভাই। না এটা বলে নাই কিন্তু তো, আমরা হ্যাঁ ভোটও বলছে শাহরিয়ার সাহেব, হ্যাঁ ভোটও বলছে তারেক সাহেব অনেক একবার, পরে, একবার। অনেক একবার পরে অনেক পরে একবার। একবার। হ্যাঁ একবার নর্থ বেঙ্গলে আপনি হ্যাঁ ডেট হ্যাঁ। এন্ড টাইম নিশ্চয়ই আপনার মুখস্থ আছে। হ্যাঁ 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 আপনি আছে। অনেক হুম। টক শো করেন, আমি এখন টক শো করতে পারি না, করতে যাই আমি না, অনেক করি না অথবা ভাই। করার জন্য আমার কি হয়েছে এটা আপনার জানা আছে, আপনি আমার সম্পর্কে খবর রাখেন, আমি জানি। সুতরাং উনি একবারই বলছে, সেটা নর্থ বেঙ্গলে বলছে, তার আগে ওনারা কিন্তু না ভোটের পক্ষে বলছে। তো হ্যাঁ এইটা আমার মনে হয় যে এলএফ এর মতো আর কি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক্স্যাক্টলি, মতো, বুঝছেন এই না? জায়গায় আমরা দুজন এক। আমরা হ্যাঁ, এক এলাকার তো মধ্যে এক। লিগ্যাল ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হন নাই বা হয়েছেন, না বঙ্গবন্ধু হয়েছে শেখ 69 মুজিবুর সালে যখন হয়েছে। সাইন করেছিল, তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সাইন করলেন, তা আপনি তো সবকিছু দিয়ে দিলেন, বলে হুম। যে আমি আগে ইলেকশনটা জিতে নেই, তারপরে আমি দেখবো যে লিগ্যাল দেখাচ্ছি কি ফ্রেমওয়ার্ককে হয়। কয় টুকরা করা যায়। তো ঠিক আছে, তো হুম। এইটা তো আপনি কিন্তু ওটা আরেকটা আলোচনা, ওই আলোচনা আমরা যেতে চাই না। হুম। আমরা এখন এখানে থাকি যে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বিএনপি সোফার 65 থেকে 70টা সিট ছিনিয়ে নিয়েছে, হ্যাঁ। এগুলোকে কিন্তু আপনাদের একটা প্রমাণক দিতে হবে এবং আপনাদের কিন্তু আইনের আশ্রয় আপনার নিতে হবে। আপনার আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামীকালকে অলরেডি আমার চেম্বার থেকে আমি 8টা ফাইল করতেছি, এবং আপনি অবাক হয়ে যাবেন, 3 ধরনের এখানে ব্যালট শিট আছে, জানেন? ক্যান ইউ ইমাজিন ইট? এরকম একটা ইলেকশনে 3 ধরনের ব্যালট শিট থাকে। এদের আমার সামনে একটা ফাইল আছে, আমি যদি আপনি চান হুম। আমি 1 মিনিট দেখা দিই। হাতে না, লেখা। এই আইনি যুদ্ধটা আমরা দেখতে চাই, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই তো আপনারা বললাম প্রমাণ আপনাকে, করেন। এই জিনিসটা দেখ, 3 ধরনের ব্যালট শিট কিভাবে থাকে, এবং আপনি অবাক হয়ে যাবেন, হাতে লেখা। তারপরে পেন্সিলের ওখানে পেন্সিল দিয়ে লেখছে, সেখানে আবার ইরেজার দিয়ে সেটা মুছে ফেলছে। সো এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি কিভাবে, এই দেখেন আপনাকে একটা দেখায়, দেখেন তো, এই যে নিচের দিকে তাকান, দেখেন তো, হুম। এটা কিরকম আর এখানে কিরকম।
আচ্ছা, তারপর আবার দেখেন এই কোনায় দেখেন ইলেকশন কমিশনের সিল আছে। ঢাকা 7-এর একটা ফলাফল শিটে ইলেকশন কমিশনের কোনো সিম্বলের কোনো ইয়া নেই। ঢাকা 7-এ একটাতেও এই সিম্বল নেই। মানে হাউ ইউ ম্যানিপুলেটেড দিস। আমরা এই যে সেজন্য আমরা বলছি এই যে ম্যানিপুলেশনটা কে করলো ব্যারিস্টার শাহরিয়ার? আমি তো বললাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে করলো। কে করলো? এই এই যে এই উত্তর প্রথমে দিয়ে দিচ্ছি, ডিপ স্টেট কাকে চাচ্ছে, কেন মেজরিটি দেওয়া হলো? আমি আর একটা পরিষ্কার করে আপনার, আমার ধারণা এই বিএনপি ডিপ স্টেটে কে কে ডিপ স্টেট? এটা আর একদিন আলোচনা, এটা আমার আমার এখনো ভালো উনি জানেন। শিওর না ডিপ স্টেট কে। আবু আলম ভাই এতদিন তা তো ভালো ডিপ জানেন। স্টেট বলতে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন বা ইউএস এদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকেই। এখন নতুন ডিপ স্টেট কারা হলো এটা জানতে ইচ্ছা করছে আসলে। আসলে বলেন আমার বলেন, ভাগ্য আজকে মনে বলে হয়- ফেলেন না, অসুবিধা কি? কালকে তো আমার তো ভাগ্য- আদালতে বলবেনই। না না, 2008 সালে যেভাবে আমাদের ভাগ্য ছিনিয়ে নেওয়া হয়েছে, ঠিক সেরকম এবারেও কিন্তু আমাদের ভাগ্যটা কি হলো দেখেন। আমাদের এই কথা প্রসঙ্গে আসুক, জানেন আমার পার্সোনাল ওপিনিয়ন যে বিএনপি 160টার মতো সিট পাইত। এই 160টা থেকে তাই কেন 212টা দিল, এটাকে প্রথম চিন্তা করতে হবে। আপনি এই যে 60টা সিটের কথা বলা হচ্ছে তাকে 2/3 কেন দেওয়া হলো? তাহলে জুলাই কে দিল? ডিপ স্টেট? ডিপ স্টেট যারা জুলাই সনদ চাচ্ছে না কেন, ওই যে ভাই যেটা বললো না, এলএফও করি তারপর দেখা যাবে যে তারপর দেখাচ্ছি কি করা যায়, এই একই কথাই তো বের হলো কার কাছ থেকে? মেজর হাফিজের কাছ থেকে। তখন আমরা গণভোট না চাইলে আমরা ইলেকশন করতে পারতাম না। একই কথা বের হলো সালাউদ্দিন সাহেবের মুখ থেকে যে গণভোট হবে, তার যে রায় হবে সেটা আমরা পরের দিন বাস্তবায়ন করব। হঠাৎ করে সকালবেলা যে আপনাকে ইনভাইট করলো 2টা শপথের জন্য, আপনি সকালবেলা যে বলতেছেন না তাল গাছটা আমার, আমি শপথ মানি না। সো এই যে ডিপ স্টেটের কথাটা বলছে, ডিপ স্টেটের জিনিসটাকে এটা নিয়ে আমার চেয়ে উনি সেক্রেটারি মানুষ, উনি বর্ণাঢ্য ওনার কেরিয়ার, উনি রাজনীতির সাথে জড়িত বহু আগে। কিন্তু আপনি তো বলছেন যে ডিপ স্টেট, না, আমি আপনি কোনো তো বলছেন রাজনীতির ডিপ সাথে স্টেট জড়িত না, আমি কাদেরকে? রাজনৈতিক বিশ্লেষণ আদর্শের সাথে জড়িত, একটা আদর্শের সাথে তো জড়িত। আচ্ছা বলেন, সে সাথে আপনি আসলে কাকে একটা ডিপ আদর্শের স্টেট বলতে, সাথে জড়িত, তাই না? ডিপ না, স্টেট কোনো বলতে আদর্শের সাথে কাকে না। আমার বা আদর্শ কাদেরকে হলো বলবেন? 71 মুক্তিযুদ্ধ, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। বাংলাদেশে Finish. বাংলাদেশ। এটা একটা আদর্শ, আপনার আদর্শ নিশ্চয়ই বাংলাদেশ নাকি? অবশ্যই সবারই আদর্শ আমাদের বাংলাদেশ সুতরাং আপনার আর আমার আদর্শ কিন্তু এক। সুতরাং এক, সবার আগে এখন বাংলাদেশ। থেকে এটা মনে রাখবেন যে আপনার আদর্শ বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের আমার সোনার 16 কোটি বাংলা, আমি তোমায় মানুষের ভালোবাসি। এটা হওয়া উচিত, 16 এটাই কোটি আদর্শ। মানুষের এটা হওয়া উচিত, সবার এখানে উপরে অন্য বাংলা। কারো হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশটা যার যার মতন হতে হবে আর কি, এটাও একটা না, সমস্যা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মানেই হচ্ছে আমার ভোট দিব, তার প্রতিফলন হতে হবে ব্যালট। জি। এটা যদি না হয়, আচ্ছা, আমার ভাগ্য নিয়ে আরেকজন অনেক যদি কিন্তু জামাতে ব্যারিস্টার শারীন ইসলাম কবির, খুব এটা কম আমার ভোটে খুবই জিতেছে। জানতে ইচ্ছা। এটা আমি সেখানে কিন্তু ডিপ স্টেট কোনো ভূমিকা রাখেনি অনেক সিটে। আমি যা ইলেকশনের পুরো রেজাল্ট আমি এখনো দেখতে পারি নাই, রেজাল্টটা দেখার খুব ইচ্ছা। একেবারে কেন্দ্র ওয়াইজ রেজাল্টটা যদি প্রকাশিত হতো দেখতাম। বাট অনেক জায়গায় জামাতে ইসলামও ক্যান্ডিডেট কিন্তু খুব কম ভোটে, মানে না না 5,000 মার্জিনাল ভোটে 5,000 নিচে হারতেই পারে, যেমন 2001 অনেক ভোটে সালে। জিতেছে হ্যাঁ, কিন্তু। জিতছে, হারতেও পারে। হ্যাঁ, জিতেছে এবং হারছে। তো হ্যাঁ। হারাগুলোকে আপনি ভাবতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আর জেতাগুলোকে ভাবতেছেন না 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 ইঞ্জিনিয়ারিং তা হয়েছে। ভাবতে না, এর ওই কারণ জায়গায় কি? না, ওই জায়গায় না ভাই। আমার কথাটা জেতা হারার কথা না, কথা হচ্ছে যেখানে ভোট মানুষ দিবে যা সেই ভোট কেন। আপনি হঠাৎ করে 2 ঘন্টা আপনি সেন্টার ভোট গণনা বন্ধ রাখলেন কেন হঠাৎ করে? আপনি আমাকে বলেন যে আপনি সন্ধ্যা 7টার সময় ভোট গণনা হঠাৎ করে ঢাকার সবগুলো বন্ধ করলেন কেন? একটা গেল। আচ্ছা, দ্বিতীয় কথাটা, আমি যে কথাগুলো সেগুলো তো আমি আপনাকে দেখালাম এখানে। আমি সমস্ত সিটগুলো নেই, 57টা সিট নিয়ে আমি এক এক করে কাজ করে বলছি যে এই 57-এ কেন মেজরিটি দিতে হবে। একটা ডিপ স্টেটের কথাটা কেন বলতেছি, আপনি প্রিজাইডিং অফিসার কাজটা করছেন আপনি কি, এবং আপনি আরো অবাক হয়ে যাবেন 50% ইলেকশন এজেন্টের সই নাই বোন, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। খুবই আপনি মানে বের করে অভিযোগটা তো খুবই আপনি ভ্যালিড অভিযোগ তুলছেন, মানে না না, এই অভিযোগ অভিযোগগুলো valid ইলেকশন আছে, কমিশনে গুরুতর দেওয়া অভিযোগ। হয়েছে। এবং আপনি গুরুতর আরো একটা জিনিস বলেন, আমি না, আমরা বললাম ভোটটা রিকাউন্ট করেন, ওনারা করলেন কি রিকাউন্ট না করে রাতের মধ্যে তাড়াতাড়ি করে গেজেট দিয়ে দিলেন। কেন জানেন? যাতে আপনি রিট ফাইল করতে না পারেন। এবং এটা আমরা বদিউল্লাহ সাহেব বলতেছে, এক রাতের মধ্যে আপনি 13 তারিখে কেন গেজেট দিলেন? আপনি যদি 2-4 দিন ওয়েট করতে পারতেন, আপনি রিকাউন্ট করতে পারতেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী বলতেছেন রিকাউন্ট করেন, আর রিকাউন্টের দরখাস্ত দেওয়া হয়েছে একটা না শয়ে। আপনি একটাও ডিসপোজ অফ করেননি, আপনি ধাম করে কি দিয়ে দিলেন? তাহলে আপনি এই যে আমরা যেটা বলতেছিলাম ইলেকশন আপিলের দিন থেকে আপনি একদিকে ঝুলে গেছেন। এবং বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে, আমি বলবো হেরে গেছে বলবো না, বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে 2025-এ তার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে কে ক্ষমতায় আসতেছে। সো আমার ভোটে বোধহয় আমার ভাগ্য নির্ধারণ হয় না, এটাই হচ্ছে ডিপ স্টেট। যখন কিন্তু আমার মানে আমরা বুঝবো না আপনারা বিবাদী কাকে করবেন মামলায়? ডিপ স্টেট কে নির্বাচন এসে? কমিশন, এই যে রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার সবাইকে বলছে। ইলেকশন বলে দিল ভাই। কিন্তু তারা তো নির্বাচন কমিশন, ডিপ স্টেট যদি ভূমিকা রাখে নির্বাচন কমিশনের উপর নির্বাচন কমিশন ছুটা জগন্নাথ হলো কার ইশারায়?
তো তারা আসবে না ডিপ মামলায়? স্টেটের বিরুদ্ধে এই তো আপনি কোনো তারা জিনিস আসবে না? হবে না। একটা অনুষ্ঠান আপনি দেখেন, আপনার এই অনুষ্ঠানটা কার প্রযোজনা হচ্ছে? সিটি গ্রুপ কেউ আছে এখানে? নাই, আমি আর আপনি আছি। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে কার? সিটি গ্রুপের কিন্তু সৌজন্যে, তাই তাদের না? কোনো নিয়ন্ত্রণ নাই এটার উপরে, মানে আমরা কি কথা বলবো না বলবো কোনো রকম নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ নাই বোন, এটা কিন্তু লাইভ হচ্ছে, তাই না? ওটাও আমরা ভোট যতক্ষণ 4টা পর্যন্ত দিয়েছি ততক্ষণ তার নিয়ন্ত্রণ সে দেখায়নি, 4টার পরে নিয়ন্ত্রণ দেখাইছে। কিন্তু যেমন এটা আমি, কি, এটা কি, কে মানে দেখালো? রাত্রের মানে 4টার মামলায় তো পরে? আপনি বিবাদী রাখবেন, একটা বায়বীয় বিবাদী তো থাকতে পারবে না, না তাই না, না? বায়বীয় একটা বিবাদে রাখা হচ্ছে না না না, ডিপ আমরা, স্টেট তো কোনো বিবাদী হবে না। ডিপ স্টেটের কোনোদিন কথা কোথাও হয় না। পাসিং রিমার্কস করবেন, ইয়েস। টক শোতে বলবেন, কিন্তু আদালতে যেতে এটা বলবেন না। এবং আদালতের যিনি যারা জাজেস আছেন তারা ডিপ স্টেট বলার সাথে বলবেন যে ওটা তো আমাদের কনসার্ন না, ওটা তাই না? আমার পিটিশনেও থাকবে না, কিন্তু দ্যাট ইজ তাহলে আমরা জানি যে কিন্তু কিন্তু তাহলে তো রাজনীতিতে মূল খেলা জায়গায় থাকবে। আপনারা যাবেন না, মূল জায়গায় যাবেন না যে আসলে এখানে কে করলো। বিরোধিতা- ঠুটো জগন্নাথকে ধরে নিয়ে আসবেন, মেইন যারা করলো তাদের ছোট তো কিছু। জগন্নাথকে নিয়ে এসে আপনি যখন সাক্ষী নেবেন তখনই, এটা আগেও হয়েছে, মহিউদ্দিন খান আলমগীরের সিট যখন বাতিল হয়েছে তখনই আসছে যে কে কাকে তাকে এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া হলো, কেন সেই ম্যানিপুলেশন গুলো করলো। আপনি একটা জিনিস সবসময়, কিছু জিনিস বায়বীয় জিনিস কিছু থাকবেই। এটাকে আপনাকে এই যে টক ভাই যেটা বললো, এই যে দেখেন, সব কথা আমরা টক শোতে যত কথা বলতো আদালতে তা বলতো, আর এই ডিপ স্টেটের কথা কেন আমরা বলবো? এটা এই কারণে বললো, আমার ভাগ্য নির্ধারণ আমি করতেছি না, আমার ভাগ্য আরেকজন নির্ধারণ করে, যেটাই হচ্ছে যেই জন্য জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করা দরকার, যাতে আমার ভাগ্য আমি নির্ধারণ করতে পারি। সেটা আমার ক্ষেত্রে না, সারা পৃথিবীর ক্ষেত্রে। আপনি একটা জিনিস দেখেন, খেলে আমাকে একটা জিনিস বলেন তো, যে আপনি এই মুক্তবাজার অর্থনীতিতে কার সাথে ব্যবসা করবেন আর না করবেন সেটা আর একটা দেশ নির্ধারণ করে দেয় কিভাবে? তার মানে এগুলো কি কোনো উত্তর আছে? যে ভাই একটু আগে বললো না যে ইরাকের কথা, হ্যাঁ ইরাকের দেশের না, আমরা সাদ্দামের পক্ষে, আমরা ছোট, আমরা তখন খুব ছোট, আমরা তখন মিছিল করছি, কিন্তু ইরাকের ভাগ্য কি ইরাকের মানুষের হাতে ছিল? ছিল না। লিবিয়ার ভাগ্য কি লিবিয়ার মানুষের হাতে ছিল? কখনো থাকেনি। ইথিওপিয়ার মানুষের হাতে ছিল? ছিল না। এখন তাহলে আমাদের ভাগ্য কার হাতে আপনার আর মতে? তাহলে ওই জন্য রুট, আমার মনে হয় আমার বোন এই সিরিয়ালটা দেখছেন অনেক আগে, একটা রুট বলে একটা টিভিতে খুব সুন্দর একটা সিরিয়াল দেখাইছিল, এবং সেটাতেই দেখানো হয় যে, অ্যালেক্স অ্যালেক্স। হ্যাঁ, এবং কিভাবে কালো মানুষগুলো, যে কিভাবে কালোদের রাইট, এবং তারপরে আরেকটা জিনিস দেখেন, যে আপনি আব্রাহাম লিঙ্কনের যে ছবিটা, সাউথ আর নর্থ আমেরিকার, যখন ওখানেও দেখবেন যে মানুষের ভাগ্যের পরিবর্তন আমার আপনার হাতে ছিল না। আমার আপনার এই ডিপ স্টেটের কথা বললাম, এটা নিয়ে এই জন্যই কথা বলতে হচ্ছে, যে আমার আপনার ভাগ্য নিয়ে একজন নির্ধারণ করতেছে আলাদা মিটিং করে, তারপরে সেটা কি হচ্ছে, ফল প্রকাশ হয়েছে, 2008-এও হলো, এবারও হলো। তার মানে এটা কি, আমি আপনি ভোট দিচ্ছি 4টা পর্যন্ত ঠিকই, কিন্তু আমার আপনার ফলাফলে হচ্ছে না। এবং আরো একটা জিনিস, এই মামলাগুলো করছে, আমি প্রতিটা ক্লায়েন্টকে বলছি 5 বছরে এই মামলাগুলো শেষ হবে কি না, আল্লাহ নোজ। 5 বছরের মধ্যে এই টার্ম শেষ হয়ে যাবে। হুম। পাঁচ মানে বছর মামলার কোনো কার্যকারিতা নাই। মামলা ফিউটাইল হয়ে যাবে, কারণ আপনি ওই পর্যন্তই যাচ্ছেন। যেমন আমরা যেমন দেখছি কি, যে 165 জনের মতো ঋণ খেলাফি, ব্যাংক এসে বলতেছে আপিলের সময়, না জি না ওনারটা রিশিডিউল হয়ে গেছে, তখন হোয়াট জি। ক্যান উই ডু? ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আজকের মতো শেষ করব, কিন্তু ওইটা একটু বুঝতে পারলাম না। এর আগেও আমি আমার আরেকটা অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনিও এই ডিপ স্টেটের কথা বলেছিলেন। তখন আমি জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে আসলে ডিপ স্টেট কারা। মানে আমরা কি শুধু বায়বীয় উপরেই ভাসবো যে আচ্ছা ডিপ স্টেট আছে, মানুষও খুব বলে ডিপ স্টেট, কিন্তু কারা এটা আমরা বুঝবো না কখনো যে কারা আছে ডিপ স্টেটে? আছে, সেটা যাদেরকে বলতেছি তারাই, যারা আমার ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে, যারা গত 15 বছরে চাই না আমি নিজের পায়ে দাঁড়াই, খালি তারা না, যারা আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতেছে তারা কারা। যেমন আমি ছোটবেলা থেকে একটা শুনছিলাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এটা আমি যখন বামফ্রন্ট করতাম তখন আমরা এই স্লোগানটা খুব আমাদের ছিল, যে সবসময় এই স্লোগানটা হুম। শুনি। আবার ঠিক একই রকম ছিল আমেরিকান সাম্রাজ্যবাদের কি হোক, সেটাও আমরা চাইছি, মুর্দাবাদ বলতাম। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এদেশের ভাগ্য এবারে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে কোনোদিন এদেশের ভাগ্য আমরা আর নির্ধারণ করতে পারবো না। 71 সালে আমরা যেমন ব্যর্থ হয়েছি, আমরা একটা মুক্তিযুদ্ধ পাইছি, আমরা একটা মানচিত্র পাইছি, কিন্তু আমরা 72 সাল থেকে 75 সাল পর্যন্ত আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারিনি। এই জি। ব্যর্থতার জন্য আজকে এটাই আমাদের, যদি জানতে না পারি নির্ধারণটা কে করছে, আমরা কিভাবে আমাদের ভাগ্যটা তাদের হাত থেকে ছড়াবো আর কি। যারা পলিসি মেকার, এই যে আমি আপনি হয়তো এখানে এই পর্যন্তই বলবো, এরপরে আর একদিন হয়তো, বললে কি কোনো বাধা আছে, কোথাও কোনো সমস্যা আছে? মানে এটা কেউ বলে না কেন? না ডিপ স্টেট ইটসেলফ ইজ এ নোশন, ইটসেলফ ইজ এ নোশন, এটা একজন কারিগর না, যে ওই জন্য আপনি বলতে পারেন না যে ভারত করছে বা আমেরিকা করছে। যখন তো আপনার দুজনের কাছে কথাই তিন বলেন, ভারত চারজন এবং মিলে যদি আমেরিকা করা করছে হয়, বা আরো তখন অনেকরা তিন করছে। চারজন মিলে যখন করে, তখন আপনি কি করবেন? কিন্তু আপনার তাদের কথা সবার নাম বলবেন। না, কথা এখানে সেটা না, কথা হলো আগে শুনে, 4টা পর্যন্ত ভোট সব ঠিক হলো, ফলাফলের সময় কেন এটা হলো? 2008 সালেও তাই হয়েছে, আপনি একটা জায়গায় দেখান তো যে ব্যালট বক্সে ছিনতাই হয়েছে? না।
কয়টা জায়গায় আপনি দেখাতে পারবেন যে মানে ভোট কারচুপি হয়েছে? কয়টা সেন্টারে? বেশি সেন্টারে না। কিন্তু 57টা জায়গায় পুরা সিটের হিসাবটা ওলটপালট হয়ে গেল। হাউ কাম? কার ইশারা?